স্বপ্নে দেখা দিয়েছে বলে কিন্তু এই মন্দির এখানে গড়ে উঠেছে। এই দেখুন কেউটে সাপের খোলস। এই দেখুন কেউটে সাপের খোলস। সাপ নেই বলছেন কি করে? চলুন এখন আমরা বাবার সেই অসম্ভব যে স্বপ্নাদেশে দেখা দেওয়া যে শিবলিঙ্গ সেটি দর্শন করব। মহেশ্বরের জায়গা বলে কথা। এটা হচ্ছে কেউটে, না দাঁড়াস না, কেউটে। হ্যাঁ, এই যে কেউটে সাপের খোলস, কেউটে সাপের খোলস আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কেউটে সাপের খোলস, মানে আমারই চোখে পড়ে এগুলো, যেখানেই যাই আমার চোখে ঠিক পড়ে যায়। এই দেখুন কেউটে সাপের খোলস। এখানে ভোলা মহেশ্বরের জায়গা, ওরা থাকবে না এটা হতে পারে? এখন আপনারা যে মন্দিরটি দর্শন করছেন এই মন্দিরটির নাম হলো মহেশ্বর ধাম। এই মন্দিরটি অবস্থিত রানাঘাট ঘোলা পূর্বপাড়া, এটি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এইখানেই প্রায় 4 বছর ধরে এই মন্দিরটি আস্তে 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 করে এই অবধি কিন্তু মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দিরটি কিন্তু একটুই স্বপ্নাদেশের মন্দির, মানে স্বপ্নে দেখা দিয়েছে বলে কিন্তু এই মন্দির এখানে গড়ে উঠেছে। আর সেই স্বপ্নে দেখা দেওয়ার যে কাহিনী আমরা কিন্তু তার মুখ থেকেই শুনে নেব। তো চলুন আগে মন্দিরটি আপনারা খুব সুন্দর করে দর্শন করুন এবং ভেতরে মহেশ্বরের যে মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে সেটি আপনাদের আগে দর্শন করাই। তারপর আস্তে আস্তে এই মন্দির কিভাবে এখানে গড়ে উঠলো সেই কাহিনী আপনাদের শোনাবো। মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই এই যে সামনে দেখছেন বড় একটা ঢিবি টাইপের করা রয়েছে উঁচু, এই ভেতরেই কিন্তু মাটির নিচে একদম গর্ভগৃহ বলতে পারেন, এটাকে বলা হয় গর্ভগৃহ। তো এর ভেতরে কিন্তু বিশাল বড় একটি শিবলিঙ্গ রয়েছে। এটিই কিন্তু আসল স্বপ্নাদেশ, মানে স্বপ্ন দেখা দিয়েছে এই শিবলিঙ্গটাই। তারপরেই কিন্তু সুবিশাল যে মন্দিরটি দেখছেন আপনারা সেই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। তো প্রথমে আমরা এই গর্ভগৃহতেই ঢুকবো, ঢুকে আপনাদের এই শিবলিঙ্গর দর্শন করাবো। তো চলুন, এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এই গর্ভগৃহতে এখন আমরা প্রবেশ করব। প্রবেশ করে সেই স্বপ্নাদেশের সেই শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু আমরা সবাই দর্শন করব। তো চলুন আস্তে আস্তে নিচের দিকে ঢোকা যাক। আর আপনারা যদি এখানে আসেন এই গর্ভগৃহতে ঢোকার সময় এই যে দেখতে পাচ্ছেন বিমটা, এই বিমটা কিন্তু সাবধান, মাথায় লেগে যাওয়ার চান্স আছে। মানে বিম থেকে এই নিচটা অনেক ডিস্টেন্স, খুব ছোট, কেননা এটা যেহেতু মাটির তলায় করা হয়েছে পুরোপুরি, তো সেই জন্যে কিন্তু একটু নিচু হয়ে ঢুকতে হবে। আর এই দুই সাইড দিয়ে সিঁড়ি আছে নামা, ঠিক আছে, ওই দিক দিয়েও সিঁড়ি আছে, এখান থেকেও একটা সিঁড়ি করা রয়েছে, মানে দুই সাইড দিয়ে সিঁড়ি দেওয়া রয়েছে নিচে নামা। আর এই যে বিমটা আপনারা দেখছেন, এই বিমটা একটু নিচু করার এইটাই কারণ যে বাবার কাছে যখন দর্শন করতে যাচ্ছি আমরা, বাবার যখন দর্শন করব, তো বাবার দর্শন করতে গেলে বাবার কাছে কিন্তু আমাদের সবাইকে মাথা নত করেই যেতে হবে। তো এইটা দেওয়ার এই কারণ যে আমরা মাথা নত করেই যাতে বাবার এই গর্ভগৃহতে প্রবেশ করতে পারি, সেই জন্যই কিন্তু এটা নিচু করে করা হয়েছে। না হলে এটাকে উঁচু করার সিদ্ধান্ত নেওয়া যেত, কিন্তু এইটা চিন্তাভাবনা করেই, এই ধরনের চিন্তাভাবনা করেই কিন্তু এটাকে নিচু করা হয়েছে। তো চলুন এখন আমরা বাবার সেই অসম্ভব যে স্বপ্নাদেশে দেখা দেওয়া যে শিবলিঙ্গ সেটি দর্শন করব। এই হচ্ছে সেই স্বপ্নাদেশ শিবলিঙ্গ, স্বপ্নে পাওয়া শিবলিঙ্গ। দেখুন আপনারা দর্শন করুন, আর সবাই মিলে একবার অন্তত কমেন্টের মাধ্যমে লিখুন হর হর মহাদেব। আমরা তো অনেক জায়গার শিব মন্দির দেখেছি এবং শিবলিঙ্গ দেখেছি, বহু জায়গায় আমরা পুজো দিয়েছি, বহু জায়গায় আমরা শিবের মন্দির দর্শন করতে গেছি, কিন্তু এই স্বপ্নাদেশের যে শিবলিঙ্গ, স্বপ্নে দেখা দেওয়া, স্বপ্নে পাওয়া, এই ধরনের মন্দিরে কিন্তু খুব কম আমরা গিয়ে থাকি, আর খুব কম কিন্তু এইগুলো প্রচার হয়। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে এই ধরনের যে ঘটনা যে ঘটেছে এমন একটি জায়গায়, সেই জায়গায় আপনারাও সবাই আসুন এবং দলে দলে এসে এই শিবলিঙ্গ দর্শন করে যান। আপনাদের সকল মনস্কামনা নিয়ে আসুন, সকল মনস্কামনা কিন্তু এখানে এসে আপনাদের পূরণ হবে, এটুখানি আমি বলতে পারি। ভক্তিতেই শক্তি, হর হর মহাদেব। দেখুন আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি।
এই হচ্ছে সেই স্বপ্নাদেশের শিবলিঙ্গ, স্বপ্নে পাওয়া শিবলিঙ্গ। আর এই হচ্ছে গর্ভগৃহ, মাটির তলায় এটি কিন্তু পুরো মাটির তলায়। আস্তে আস্তে কিন্তু কাজ হচ্ছে এক এক করে। আর আপনারা জানেন মন্দিরের কাজ কিন্তু কোনোদিন শেষ হয় না। আমরা চলে যাবো এই পৃথিবী ছেড়ে, কিন্তু মন্দিরের কাজ কিন্তু শেষ হবে না। একটার পর একটা কাজ কিন্তু মন্দিরের চলতেই থাকে সারা জীবন ধরে। তো এই হচ্ছে ব্যাপার। এই অবধি কিন্তু এখন মন্দির কমপ্লিট হয়েছে। তো চলুন এবারে, এইটা তো শিবলিঙ্গ দেখালাম যেটা স্বপ্নে পাওয়া, সেই শিবলিঙ্গ দর্শন করালাম আপনাদের এতক্ষণ। এইবারে আপনাদের দর্শন করাবো সেই ভোলা মহেশ্বর যে ওপরে বসে আছেন, সেই ভোলা মহেশ্বরের মূর্তি দর্শন করাবো। তো চলুন এবারে ওপরে যাওয়া যাক। এই যে ওপরের যে ছাদটা, এই ওপরেই রয়েছে সেই বড় মন্দির, বড় মন্দিরের ভোলা মহেশ্বরের যে মূর্তি, সেটি এবার আপনাদের দর্শন করাবো। আর এই নিচে দেখছেন বিশাল বড় একটা গোডাউনের মতন রয়েছে। তো এইখানে ভোগ ঠোগের সব আয়োজন করা হয়। এই কিছুদিন আগেই যে চতুর্থ সোমবার গেল, সেই সোমবারে কিন্তু এখানে ভোগ থেকে শুরু করে যা যা মন্দিরের আয়োজন সব কিছু কিন্তু, পুজোর যা যা আয়োজন সব কিছু কিন্তু এই জায়গায় করা হয়েছিল। এই কিছুদিন আগে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার যে গেল, সেই চতুর্থ সোমবারে এই মন্দিরে অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠানের সেই অসাধারণ কিছু ভিডিও ফুটেজ আপনাদের আমি দেখাচ্ছি, একটু দেখে নিন। জানি না জলে নিয়ে মন্দিরে ঢোকার আগেই এখানে একটি বেলগাছ রয়েছে। দেখুন, বেলগাছের নিচে কিন্তু মহাদেব বসে আছেন, আর দুই সাইডে নন্দী বসে আছেন। দেখুন দেখুন কি অসাধারণ দৃশ্য। তার পাশেই কিন্তু রয়েছে সেই আকন্দ ফুল গাছ, বাবার প্রিয় সেই ফুল আকন্দ ফুল। 1 বিঘা জমির ওপরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে।
তো চলুন, এই মন্দিরটি যিনি নির্মাণ করেছেন একদম নিজের দায়িত্ব নিয়ে, যাকে স্বপ্নে দেখা দিয়েছিল ভোলা মহেশ্বর স্বয়ং এই মন্দিরটি এখানে নির্মাণ করার জন্য, তার সাথে এখন সাক্ষাৎ করব এবং আপনাদের তার সাথে পরিচয় করাবো, আর তার মুখ থেকেই এই মন্দিরের কাহিনী শুনে নেব এবং আপনাদেরকেও শোনাবো। তো দাদা, আপনার নাম বলবেন? আমার নাম লালন বিশ্বাস। লালন বিশ্বাস। এই জায়গাটার নামটা একটু করে বলে দিন। এটা গ্রামটার নাম হচ্ছে ঘোলা, পোস্ট অফিস ঘোলা, থানা আমাদের গাংনাপুর। আচ্ছা। কিন্তু রানাঘাট থেকে আমাদের এখানে আসাটা খুব সহজ। আচ্ছা। 10 মিনিট পর পর অটো সার্ভিস আছে। আচ্ছা। এবং এখানে রানাঘাট স্টেশন থেকে এখানে আসতে ওই 12 থেকে 15 মিনিট সময় লাগে টোটোতে করে আসতে। ওনার মুখ থেকে এই মন্দির সম্বন্ধে এবারে কিছু কথা শুনে নিন। তো এই মন্দিরটি নির্মাণ কতদিন আগে হয়েছে? এটা 2020 সালে আমরা স্বপ্নের মাধ্যমেই এই মন্দির নির্মাণের একটা নির্দেশ পেয়েছিলাম বাবা ভোলানাথের কাছ থেকেই। এবং সেই মতে যে শিবটা আমাদের মাটির তলাতেই খনন করলে শিবের মূর্তি পাওয়া যাবে, সেইভাবে কিন্তু আমরা যে শিবটা আপনি হয়তো দেখেছেন নিচের মধ্যে, ওটা মাটির থেকে 9 ফুট নিচে, ওটাই আমাদের আদি শিব, আমাদের স্বপ্নদেশে ওইটাই পাওয়া। সেই হিসাবে 2020-তেই আমরা মোটামুটি শিব পুজোর পরের দিন থেকেই আমাদের এই ভিত্তি প্রস্তরটা শুরু হয়, কাজটা শুরু হয়। এবং 3.5-4 বছর সময় লেগেছে। 2024-এর শিব চতুর্দশীতে যেটুকু কমপ্লিট হয়েছে, এর মধ্যে ভক্তের ইচ্ছা অনুসারে এবং সবার আগ্রহে আমরা উদ্বোধন করেছি। আচ্ছা, এই মন্দিরটি নির্মাণের যে খরচ সব কিছু কি আপনার নিজস্ব? হ্যাঁ, পুরোটাই আমাদের দায়িত্বে, কিন্তু বাবা মহাদেবের একটা ইচ্ছা বা আশীর্বাদ না থাকলে সম্ভব নয়। মানে একদম আপনি নিজের অর্থ ব্যয় করে এই এত বড় সুবিশাল মন্দিরটি স্বপ্নাদেশের মাধ্যমে যে দেখা দেওয়ার পর থেকে এইটা আপনি করেছেন। কাজ শুরু হওয়ার পরে কোনো ব্যাঘাত ঘটেনি, মানে একটানেই এই মন্দিরের একদম শেষ চূড়া পর্যন্ত তৈরি হয়েছে। কোথা থেকে অর্থ এলো, কিভাবে এই অর্থের যোগানটা হলো, আমি এখন ভাবতে গেলে আমি অবাক হয়ে যাচ্ছেন আপনি নিজেই। আচ্ছা, এখনো পর্যন্ত মন্দির অনেক কাজ বাকি আছে, মন্দিরের কাজ তো কোনোদিনও শেষ হয়নি। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবো একদিন না একদিন, কিন্তু মন্দিরের কাজ কোনোদিনই শেষ হয় না। তো এখনো পর্যন্ত মন্দির যতটা নির্মাণ কার্য কমপ্লিট হয়েছে, তো ততটা করতে প্রায় কত অর্থ ব্যয় হয়ে গেছে আপনার? তো প্রায় 40-এর উপরেই চলে গেছে। এর কোনো হিসাব আমরা রাখিনি, কিন্তু পরবর্তীতে যারা এই বিষয়ে জানে তাদের কাছে আমি শুনেছি যে কিরকম খরচ হতে পারে। তাদের যে অনুমান তাতে 40-এর নিচে মনে হচ্ছে প্রায় 40-এর উপরেই চলে যাবে। আমি কোনো হিসাব রাখিনি, আমার হিসাব রাখার কথাও ছিল না। যেভাবে অর্থ আসবে, মিস্ত্রিদের পেমেন্ট করা, সব জায়গায় যেভাবে ভোলা মহেশ্বর যোগান দিয়ে দিচ্ছে সেভাবে আপনি ব্যয় করে গেছেন, কোনো হিসাব রাখেননি যে কত খরচ হয়ে গেল? আনুমানিক তো আমার মনে হচ্ছে প্রায় 50-60 লাখ তো হবেই। এখন আপনাদের বা যারা ভক্তরা আসবেন ওনাদের অনুমান, তাই পুরো অনুমান তাই মনে হচ্ছে। এতক্ষণ যা চারিদিক দেখলাম, আর এখনো প্রচুর অর্থ ব্যয় করতে হবে, তবে এই মন্দির আরো সুন্দর হয়ে উঠবে আস্তে আস্তে। আর এখনো পর্যন্ত যা মন্দির দেখলাম, নির্মাণ কার্য কমপ্লিট হয়েছে, অসাধারণ। আপনারা বলবেন যে মন্দিরটি কীরকম লাগছে আপনাদের কাছে? মন্দির তো কখনোই খারাপ কোনোদিনই হয় না কোনো মন্দিরই, তবুও এখনও অবধি মন্দিরের যে নির্মাণ কার্য কমপ্লিট হয়েছে আপনাদের কাছে কীরকম লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এইখানে যে দেখতে পাচ্ছি যে শিবলিঙ্গ, 101টি শিবলিঙ্গ এখানে করা রয়েছে। আর এই পুরো যে এইভাবে যে শিবলিঙ্গটা বসানোর যে চিন্তা ভাবনা, এটা কি পুরোটাই আপনার মাথা থেকেই? একদম বাবা মহাদেবের মাথা থেকেই আসা, একদম মহাদেবই আপনাকে স্বপ্নে ঘরেই এই শিবলিঙ্গটা কিভাবে বসবে 101, এটা সম্পূর্ণ আপনাকে আদেশ বলে দেওয়া, সেভাবে করা। এবং 101টার অর্থ হচ্ছে আমরা পৌরাণিকে দেখেছি যে যারা দানব অসুরীয় শক্তি নিয়ে যাদের জন্ম হয়েছে, তাদের 100টা পাপ হওয়ার পরে কিন্তু তাদের নিধন হয়েছে। সেই জন্য 100টা পাপ করার পরেও যদি কেউ ভোলা মহেশ্বরের চরণে শরণ নেয়, তাহলে 100টা শিবলিঙ্গে জল অর্পণ, তার সঙ্গে অতিরিক্ত একটা শিবলিঙ্গে জল অর্পণ করলে তার ওই 100টা পাপ খণ্ডন হয়ে সে আবার পুনরায় সুস্থ জীবনে আসতে পারবে। এটা যদি ভোলা মহেশ্বরের চরণে কেউ শরণ নেয়, তাহলে বাবা তাকে ক্ষমা করে দেবে। এটুকু আমাদের বিশ্বাস। এবং সেই বিশ্বাসেই আজকে এত দূরের এই মন্দির নির্মাণ। যত ভক্তরা আসছে তারাই 101 শিবলিঙ্গে জল নিবেদন করে গর্ভগৃহে আদি। আর আমার তো মনে হয়, আমি তো এত জায়গায় ঘুরেছি এবং আমি নিজেও ইউটিউব ঘেটে অনেক জায়গায় ভিডিও দেখেছি। এই মহাদেবের অনেক মন্দির, অনেক কিছু আমি দর্শন করেছি ভিডিওর মাধ্যমে, এবং নিজেও গেছি অনেক জায়গায়। এই ধরনের যে আশ্চর্য এক ধরনের যে শিবলিঙ্গ এইভাবে বসানো, এরকম আমি কোথাও আজ পর্যন্ত দেখিনি। আপনার কি মনে হয় এরকম কোথাও আপনি এর আগে দেখেছেন? না, এটা সারা বিশ্বে কোথাও নেই। বাবার যে আবির্ভাব, জ্যোতির্লিঙ্গ হিসাবে তো 12টা জ্যোতির্লিঙ্গ আছে, কিন্তু জ্যোতির্লিঙ্গে তো এইভাবে আবির্ভাব উনি হননি না। কিন্তু এই দর্শনটা সারা পৃথিবীর মধ্যে প্রথম, এইখানেই ওনার এই আবির্ভাবটা হয়েছে এই দর্শনে।
আর এই দর্শনটা আবির্ভাব এইভাবে করার পেছনে আপনার এই ওপর ভোলা মহেশ্বরেরই ইচ্ছাতে এইভাবে দর্শন আপনারা করতে পারছেন এবং আমরা করতে পারছি। এইটা দর্শন করে আমি তো ধন্য হয়ে গেছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে অন্তত দেখে যারা যারা ধন্য হয়ে গেলেন তারা অন্তত একবার কমেন্টের মাধ্যমে লিখে জানান হর হর মহাদেব। কথা এই যে এত বড় যে জমিটা, এটা পুরোটাই আপনাদের নিজস্ব একদম জমি? নিজস্ব জমিতে, একদম নিজস্ব প্রপার্টি, নিজস্ব জমি। আচ্ছা, আপনার স্ত্রী তো এইখানে যে জমিতে শুনছিলাম এখানে নাকি প্রচুর বেল গাছ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পুরো টোটালটাই বেলগাছ ছিল, অনেক বেলগাছ ছিল। মানে এই যে মন্দিরের যে প্রাঙ্গণটা যেখানে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, পুরো এই জমিতে প্রচুর বেলগাছ ছিল? হ্যাঁ হ্যাঁ, অনেক বেলগাছ ছিল, মানে গোনা যাবে না এত বেলগাছ ছিল। এবং আমাদের জন্মের আগের থেকেই, মানে জন্মের আগে থেকে প্রচুর বেলগাছ ছিল, গোনার বাইরে আর কি। মানে বেলগাছের বাগান বলতে পারি একটা বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেই বেলগাছের এই জায়গায় এরকম একটা মহাদেবের মন্দির নির্মাণ করা হলো এবং এইখানে মানে মহেশ্বর আগে থেকেই মানে অধিষ্ঠান করেছিল, বসেছিল আর কি তিনি। তার আবির্ভাবটা ঘটতে এত সময় লেগেছে এবং মানুষের মধ্যে এটা প্রচার যে কবে হবে সেটাও আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে অন্তত আরও প্রচুর জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের এইটুখানি বলবো, যারা এই ভিডিওতে দেখছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সিদ্ধান্ত যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কি না। কিন্তু এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন প্লিজ একবার এই ভিডিওটা শেয়ার অন্তত করে দেবেন, কেননা যত শেয়ার করবেন তত মানুষের মধ্যে কিন্তু এই ধরনের যে মানে ভগবানের আবির্ভাব এইভাবে হতে পারে কোথাও, সেই ঘটনাটা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় আর তারাও যেন জানতে পারে এই ধরনের ঘটনাও কোথাও ঘটেছে। এইখানে যেন দলে দলে মানুষ এসে এই 101টি যে শিবলিঙ্গ দর্শন যেন তারা করতে পারে এবং তারা সবাই যেন ধন্য হয়ে যায় এখানে এসে দর্শন করে। বলুন। ভিত পুজোটা হয় যেদিন, আচ্ছা, সেদিনও মানে ওই দিনকে এমন আশ্চর্য ঘটনা, আমরা এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এসে গ্রামের লোক সবাই আমরা এক জায়গা হয়ে ভিত পুজোটা করেছিলাম। আচ্ছা, পুরোহিতের উপস্থিতিতে, গ্রামের সমস্ত ভক্তের উপস্থিতিতে। এত লোক এবং এত শব্দের মধ্যে কখনো হনুমান থাকে না, কিন্তু সেই দিন এখানে যে বাগান ছিল, বাগানের আমরা কিছুটা অংশ পরিষ্কার করেছিলাম, বাকি জায়গাটা বাগান ছিল, যথেষ্ট হনুমান, শয়ে শয়ে হনুমান, কোথা থেকে গেল আমরা জানি না। তারা এই পুরো গাছের থেকে ওই অপূর্ব দৃশ্যটা দেখে, তার সঙ্গে কোথা থেকে নন্দীরূপে ষাঁড়ের আবির্ভাব, এলাকার মানে কুকুর বলুন, বিড়াল বলুন, পশু পাখি সবাই এখানে উপস্থিত এবং তারা প্রসাদ নিয়ে তাদের প্রসাদ নানা বন্ধু তো যায়নি। আমরা যারা ছিলাম মানে অবাক হয়ে গেলাম যে বাদ্যযন্ত্রের সব হনুমান চলে যায়, অথচ প্রসাদ নানা বন্ধু কেউ যায়নি। তারপরে ওখান থেকে গেল। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমি পেশায় শিক্ষকতা করি, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে শিক্ষা দিই তাদের। আচ্ছা, প্রাইমারি স্কুল টিচার? হ্যাঁ, প্রাইমারি স্কুল টিচার, বাচ্চাদের সঙ্গে। আপনি তো হাউস ওয়াইফ? আচ্ছা, তাহলে এই যে স্বপ্নাদেশের যে মন্দির বাবার, আপনার তো মানে বিশাল পরিশ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দিন রাত এক করে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, কেননা এই মন্দির সংলগ্ন আপনার বাড়ি আর কি, এই যেহেতু আপনার নিজের জমির ওপরে এটা করা। তো এই যে সোমবারগুলো গেল, কিরকম মানে ভিড় এখানে আপনারা অনুভব করলেন? প্রচুর লোক, মানে ভিড় কি বলবো, মানে কাউকে যে এত বড় জায়গায় আমি জায়গা দিতে পারছি না, এটাও মানে বড় ইয়ে, যে এত বড় জায়গায় আমি কাউকে জায়গা দিতে পারছি না। আচ্ছা, আপনার মধ্যে কিরকম একটা মানে ফিল হচ্ছে যে এই আনন্দই কাজ করে, একদমই আনন্দ কাজ করে। মানুষ ভক্ত দেখলে সেখানে আমার মানে সারাদিন মনে হয় মন্দিরটার এখানেই থেকে যায় আমি সারাক্ষণ, মানে নিজের ঘরে যাবো কি তখন মনে হয় এখানেই আমি থেকে যাই। আশ্চর্য, সত্যি খুব সুন্দর। আর একটা বলছিলেন আপনি ওই যে ওইখানে যে বেলতলা রয়েছে, ওই বেলতলার একটা বলে মানে অলৌকিক একটা ঘটনা ঘটেছে, সেটা যদি আপনি একটু ওই বেলতলার ওখানে গিয়ে একটু বলেন। ভগবান কোথায় কি রূপে রয়েছেন তিনি আবির্ভাব করবেন এটা কিন্তু আমরা কেউ জানি না। মানে আমরা শুধু জানি তারকেশ্বর, বৈদ্যনাথ ধাম, বাবা ধাম, এইগুলো আমরা জেনে এসেছি, অমরনাথ, এইগুলো জেনে এসেছি, নাম শুনে এসেছি এবং দলে দলে মানুষ এই জায়গায় আমরা পৌঁছাচ্ছি। কিন্তু বাবার তো অনেক রূপ, ঠিক আছে? তো বাবা যে কোথায় অধিষ্ঠান করছেন, কিভাবে, কোন রূপে কোথায় রয়েছেন, এটা কিন্তু যাকে দেখা দেন একমাত্র সেই জানতে পারে যে এইরকম জায়গায়ও বাবার অধিষ্ঠান রয়েছে, বাবা রয়েছেন। আর বাবা তো সর্ব জায়গায় রয়েছে, সর্বত্রই বাবা বিরাজমান। তো এর মধ্যে দিয়েই যে এইরকম অলৌকিক যে ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু আপনারা না জানলে বা আমরা না জানলে এটা কিন্তু আমাদের কাছে সারা জীবন অজানাই হয়ে থাকবে। তো যাই হোক, এই অজানাকে জানানোর উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি ছুটে এসেছি এই রানাঘাটের এই ঘোলা অঞ্চলে। তো আর এখানে আসার পেছনে আমার মানে আমি তো এই জায়গাটার কোনো কিছু জানতামই না, এই জায়গার কোনো অ্যাড্রেস বা কিছু এই ধরনের কোনো ব্যাপার, মন্দির কিছুই আমি জানতাম না, আমার মানে পুরোটাই আমার অজানা এই জায়গাটা। তো এই যে দাদা
ইনি কিন্তু আমার তারকেশ্বর রিসেন্ট আমার তারকেশ্বরের যে ভিডিও সেটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আর যারা দেখেননি একবার আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। তো তারকেশ্বরের সেই ভিডিও দেখে ওনার খুব ভালো লেগেছে। তো সেই ভালো লাগাতে উনি আমার ফোন নম্বর মানে সোশ্যাল মিডিয়া থেকেই আমার ফোন নম্বর দেওয়া ছিল, সেখান থেকে উনি যেভাবে হোক খুঁজে বার করে উনি আজকে সকালবেলায় আমাকে কল করেন, SMS করেন প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো SMS-এ আমি রিপ্লাই দিই, তারপরেই কিন্তু সাথে সাথেই আমি চিন্তাভাবনা করি যে আমার আর এক মুহূর্ত লেট করা চলবে না, এই জায়গায় আমাকে পৌঁছাতেই হবে। আর উনি আমাকে ফোনে এত কিছু বলেননি যে এখানে এইরকমভাবে একটা আবির্ভাব হয়েছে এই ভোলা মহেশ্বরের। তো এইখানে আসার পর আমি শুনে মানে অবাক হয়ে যাচ্ছি, মানে আমি তো মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আপনারা বলবেন যে এই ধরনের ঘটনা এর আগে আপনারা কখনো শুনেছেন কিনা, এবং আপনাদেরও যদি কোনো জানা থাকে এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটেছে বা এরকম মন্দির কোথাও এইভাবে বাবার আবির্ভাব হয়েছে, তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেইখানে গিয়েও একটি সুন্দর ভিডিও বানানোর। তো এই জায়গাটার কি একটা ঘটনা আছে অলৌকিক, সেটা একটু যদি বলেন। আমাদের যখন মন্দিরটা নির্মাণ কাজ চলছিল, 1 বছর থেকে 1.5 বছর হয়েছে নির্মাণ কাজ, তো তখন বাবার কোনো নির্দেশ হয়নি যে এই বেলতলায় কোনো মানত করা বা কিছু করা। হঠাৎ করে একজন পাশে আমাদের সরিষাডাঙ্গাতেই তার বাড়ি, তার মা ভীষণভাবে অসুস্থ, ডাক্তার বিভিন্ন জায়গা থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও। সে তখন নিরুপায় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে তার কোনোরকম মনে টেনেছে মন্দির নির্মাণ করা অবস্থায় এই বেলতলায় এসে সে কোনোরকমভাবে আমাকে বাড়ি থেকে বলছে যে দাদা তো আপনাকে আসতে হবে, সেই বেলতলা থেকে একটু ধুলি দিতে হবে। আমি তখন বাবার কোনো নির্দেশ নেই, আমি অজান্তেই তাকে এই বেলতলা গাছ থেকে 3টে পাতা এবং বেলের গাছের একটু গোড়া ধুলি, এই বেলগাছটা নয়, এর আগে কিন্তু বেশ একটা মোটা বেলগাছ ছিল, এখানেই ছিল। আচ্ছা আচ্ছা। সেই বেলগাছের পাতা দিয়ে এবং তার গোড়া থেকে একটা ধুলি দেওয়া হয়েছিল, এবং এই আকন্দ গাছ যেটা রয়েছে, হ্যাঁ আকন্দ গাছ, ওই ফুল পাতা দিয়ে বললাম যে তুমি এটা নিয়ে যাও, তোমার মায়ের গায়ে স্পর্শ করে দিও, আশা করি ভালো হয়ে যাবে। সে ঠিক নিয়ে আর ওকে বললাম ও 3 টাকার বাতাসা একটা ধূপকাঠি নিয়ে সেখানে জ্বালিয়ে দিল প্রথম, কিন্তু ও বাড়িতে গিয়ে মায়ের গায়ে ওই ফুল পাতাগুলো আশীর্বাদী যে ধুলি সেটা দেওয়ার পরে মা কিন্তু আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করেছে। যেদিন থেকে সুস্থ হচ্ছে পরের দিন থেকে, আর ঠিক তার পরের দিন থেকে এই যে বেলগাছটা, এই বেলগাছটার পাতাগুলো আস্তে আস্তে, এই যে অলৌকিক ঘটনা মানুষের জানা দরকার, প্রত্যেকটা ভক্তের জানা দরকার। আর যারা মহেশ্বরকে বিশ্বাস করে ভালোবাসে মন থেকে, তাদের তো অবশ্যই জানা দরকার এই কাহিনী। তো একটু বলুন। তো সেক্ষেত্রে ওই ধুলিটা যখন তার মার গায়ে বুলিয়ে দিলেন বাড়িতে নিয়ে গিয়ে, আচ্ছা, ঠিক তার পরদিন থেকে মা সুস্থ অনুভব করলেন। আর সেদিন থেকে এই বেলগাছটার পাতাগুলো আস্তে আস্তে শুকানো শুরু করলো। তো আমরা তখন বুঝতে পারিনি, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এরকম করতে করতে 1 সপ্তাহ পরে আমরা টের পেয়ে গেলাম গাছটা আর বাঁচবে না, পুরো পাতাগুলো সব মরে গেল। 14 দিনের দিন পুরো ভ্যানিশ। তখন আমরা এই সপ্তাহ 2 পরে গাছটা একদমই মরে গেল। তখন আমাদের এই যে যারা মিস্ত্রিরা কাজ করছিলেন তাদের বললাম যে এটা তো রাখা যায় না, ওরা কেটে সেই গাছের একটা সৎকার করা, সেটা করা হয়েছিল। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই বেলবৃক্ষর প্রাণটা, যেহেতু তার মায়ের প্রাণটা বিপন্ন, এই বেলবৃক্ষ বা ভোলা মহেশ্বর হয়তো উনি সংকটে পড়ে গেছিলেন, ধর্ম সংকটে, যেহেতু তাকে নির্দেশ দেওয়া নেই যে কোনো কিছু দিতে হবে। আমি যেহেতু নিজের থেকেই তাকে দিয়েছেন, এবং তার মানবিকতার খাতিরে যেহেতু এসেছেন তিনি অজান্তেই, তখন ভোলা মহেশ্বর আমার মনে হয় এমন একটা সংকটে পড়ে গেলেন। আমার মনে হয় হয়তো ওপরওয়ালা ওনার ভাগ্য নির্ধারণ ওই কয়দিনের জন্য করে দিয়েছিলেন, কিন্তু আপনার এই হাতে করে ওনার হয়তো আরও কিছুদিন মানে জীবনটা অন্তত আপনি বাঁচিয়ে দিলেন, যে এটা আপনি ওনার নির্দেশ ছাড়াই একটা কাজ করে ফেলেছেন। ওনার যেহেতু মৃত্যু নির্ধারণ করে ফেলেছিল, সেটা তো আমরা মনুষ্য হয়ে জানবো না, এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আর আমরা অজান্তেই যেটা করেছি সেটা মহেশ্বর সেটা দেখিয়ে দিয়েছে আপনাকে হয়তো আঙুল দিয়ে, আপনি যে এটা করেছেন তার স্বপ্নাদেশ ছাড়াই এটা করেছেন, তাই জন্যই হয়তো গাছটি এইভাবে 14 দিনের মাথায় পুরোপুরি একদম জলজান্ত একটা গাছ হঠাৎ করে সে শুকিয়ে মরে গেল একটি পাতা একজনকে দেওয়ার জন্য। এটা কিন্তু একটা অলৌকিক সত্যিই ঘটনা। আপনার কাছে যেটা মনে হচ্ছে, আমার তো এটা মানে গায়ে কাটা দিয়ে উঠছে, শিরশিরে উঠছে পুরো গায়ের কাটা, মানে এটা কি করে সম্ভব? এইগুলো বেলবৃক্ষের প্রাণটাই হয়তো সেই মায়ের প্রাণ বাঁচিয়ে, প্রাণ ত্যাগ করলো, সেই প্রাণটাই ওই মায়ের শরীরে গিয়ে ত্যাগ হলো। যেহেতু ভোলা মহেশ্বরকে মহাকাল রূপে আমরা জানি, যেহেতু ভোলা মহেশ্বরের মৃত্যুকে রোধ করার ক্ষমতা একমাত্র ভোলা মহেশ্বরেরই আছে, আমরা পৌরাণিকে দেখেছি। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে যমরাজ হয়তো ওই মায়ের কাছে এসেছে তাকে নিতে, তার প্রাণটাকে ভোলা মহেশ্বরের আশীর্বাদ যাওয়ার জন্য, সেই যেহেতু যমরাজ কাল আর বাবা মহাদেব মহাকাল, সেই মহাকালের আশীর্বাদ থাকার জন্য তার প্রাণটা ভিক্ষা দিয়ে বেলবৃক্ষের প্রাণটাই তার শরীরে গিয়ে আমাদের বেলবৃক্ষটা আমরা হারিয়ে ফেলেছি। তবু একজন মায়ের প্রাণ বেঁচেছে, এটাই দেখতে হবে। পরবর্তীতে আমরা বেশ কয়েকবার চারা লাগানোর পরে কিন্তু বাঁচাতে পারিনি, পরবর্তীতে চারাটা বেঁচেছে, নতুন চারা। এটাও সেই আশীর্বাদ মানুষকে দেওয়া শুরু করেছে, অনেকে এখানেই মানত করেন এবং মানত করলে অনেকের মানতের রূপ পাওয়া শুরু করেছে। আচ্ছা আচ্ছা। আর আপনি এই যে স্কুল টিচারের চাকরি পাওয়ার আগেই কি স্বপ্নটা আপনার স্কুল টিচার আগের থেকেই বাবার আশীর্বাদেই এই কর্ম পড়াশোনা, যাই হোক আমি যখনই বেরোতাম তার নামে বেরোতাম, সবসময় তার নাম স্মরণ করেই চলি। তো
তো সেক্ষেত্রে ছোটো করে একটা ইচ্ছা ছিল যে যদি কোনোদিন আয় ইনকাম করতে পারি তাহলে বাবার একটা মন্দির করবো। সেই মন্দিরটাতে বাবা নিজে এইরকম ভাবে এত বড় একটা রূপ ধারণ করে এটা আপনি নিজেও আশা করেননি আর ভাবতেও পারেননি যে কিভাবে হয়ে গেল। আমাদের এলাকার কেউই এই বিষয়টা বুঝতে পারেনি যে এইটা কী করে সম্ভব হলো। আর এখন এই সামান্য কাজ বাকি রয়েছে, আমি এখন ভয় পাচ্ছি, কিন্তু এই কাজ চলাকালীন আমি বিন্দুমাত্র তখন আমার ভয় আসেনি। সত্যি একটা আশ্চর্য ঘটনা। কি শুনলেন আপনারা? এই ধরনের ঘটনা এর আগে কখনো শুনেছেন আপনারা? এটা সম্পূর্ণ আশ্চর্য একটা ঘটনা। মানে মহেশ্বরের মানে ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় না। একটি জলজান্ত বেলগাছ, মোটা বেল বৃক্ষ জলজান্ত, সেই গাছের পাতা তার অনিচ্ছায় ছিঁড়ে দেওয়াতে সেই বেল বৃক্ষ নিজের জীবন ত্যাগ করে ফেললো 14 দিনের মাথায়। ভাবতে পারছেন? অবাক ব্যাপার, অবাক। আপনারা বিচার করবেন যে এটা কী ধরনের অলৌকিক ঘটনা আপনারা শুনলেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা কমেন্টের মাধ্যমে জানান। তো যাই হোক, আপনাদের এই মন্দির দর্শন করতে আসার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ আমি আপনাকে দিতে চাই, কেননা আপনার জন্যে আমার সম্ভব হলো এইরকম একটা অলৌকিক মন্দির ভোলে বাবার দর্শন করা এবং এই অলৌকিক একটা যে মহেশ্বরের যে রূপ এইখানে যে অধিষ্ঠান করছেন এতদিন ধরে উনি, তার দর্শন আমি করতে পারলাম এই শ্রাবণ মাসের মধ্যেই। আমাকে অন্তত একটু আশীর্বাদ অন্তত করুন। মঙ্গল করুক ঠাকুর বাবা, বাবা বলা আমাদের কর্ম যখন করে যাচ্ছে তো ঠাকুর অসুবিধা নেই। আর বাবার আরেকটা কৃপা আছে, কিন্তু আরেকটা নির্দেশ আছে যে 108টা ভারতবর্ষের বিভিন্ন ধাম রয়েছে, 108টা তীর্থ এবং ধামের ধুলি আমাকে সংগ্রহ করতে হবে। এই বাবার এটা নির্দেশ, এবং সংগ্রহ করে এখানেই রাখতে হবে, যেন এক জায়গায় এলে যারা অসুস্থ মানুষ, যারা 4টে ধাম আছে, 4 ধাম বলে, হ্যাঁ 4 ধাম। তো আমি চেষ্টা করবো, আমি যদি যেতে পারি তাহলে আমি আপনাদের সংগ্রহ করে এনে দেবো। আর কেন যারা যেতে পারে না অর্থ অভাবে বা শারীরিক সমস্যার কারণে, তারা যেন বাবা মহেশ্বরের এখানে এসে 108টা ধুলিকে স্পর্শ করতে পারে, সেই ধামের আশীর্বাদ। হ্যাঁ, হ্যাঁ, এইটার জন্যই এখানে 108টা ধামের ধুলি আমাদের সামনের পুজো আসতে আসতে আমাদের কাছে আশা করি পৌঁছে দেবে। অলরেডি 35-40টা ধামের ধুলি সংগ্রহে চলে আসছে। আর যতগুলো আসবে কে কোথা থেকে দেবে জানি না, সেগুলি আমরা মন্দিরের চারিপাশ দিয়ে রেখে দেবো। ভক্তরা যারা আসবে তারা যেন সেই পুণ্য লাভটা করতে পারে এখানে এসে। অসাধারণ। সমস্ত ভক্তদের এটুকু বলবো যে যেহেতু নতুন করে বাবার এখানে আবির্ভাবের একটা জায়গা হয়েছে, অনেকে জানেন না, যারা এই ভিডিওর মাধ্যমে জানবেন, কোনো চিন্তা করবেন না। আপনারা শুধু রানাঘাটে এসে রানাঘাট থেকে ঘোলাগামী অটো করে চলে আসবেন, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এসে একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। আপনাদের এখানে কোনোরকম কোনো অসুবিধা হলে আমরা তো আপনাদের সঙ্গে থাকবোই, এসে অন্তত বাবার দর্শন করে যান, আর আপনাদের ধুলি দিয়ে যান, ধুলি এখানে দিয়ে যান। আচ্ছা, এইখানে যারা দূর দূরান্ত থেকে যদি কেউ আসে, ধরুন মেদিনীপুর থেকে আসছে দূরে, রাতে ফেরত যেতে পারবে না, দিনে এখানে 1-2 রাত কাটিয়ে যেতে চান, সেরকম কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কিছু থাকার ব্যবস্থা, অন্তত রাত কাটানোর সুন্দর ব্যবস্থা, কোনো রকম ব্যবস্থা কি করে দিতে পারবেন? হ্যাঁ, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাও কতজন মোটামুটি আপনারা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন? তাও যদি আসে কেউ, যতজন আসুক, আমরা 20-30 জন হলে মোটামুটি কোনো ব্যাপার না। আমাদের একটু ফোন করে দিলে আচ্ছা, সবথেকে ভালো হয়। নম্বর অবশ্যই আপনাদের বলবেন, কেননা আপনাদের ফোন করে অবশ্যই আসবে যারাই ভক্তগণরা এখানে আসতে চান। তো এনাকে ফোন করে অবশ্যই আসবেন, তাহলে এনারা সেই অ্যারেঞ্জমেন্ট করে রাখবে। কারণ এই ধরনের স্বপ্নাদেশ পাওয়া শিবলিঙ্গ বাবার যে ধাম বলতে পারেন এটা একটা, ঠিক আছে? তো এই জায়গায় আসা, এই জায়গায় এসে যে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে পুজো দেওয়া এবং তার আশীর্বাদ নেওয়া, এটা কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। তো আপনাদেরও যদি মনে হয় যে এখানে আসতে চাইছেন বা আসবেন আপনাদের মনস্কামনা নিয়ে, অবশ্যই আমি বলতে পারি যে এখানে আপনাদের মনোকামনা পূর্ণ হবেই হবে, এটুখানি আমার বিশ্বাস। তো আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসুন, ফোন করে অবশ্যই আসবেন। তো এই দাদার নম্বরটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে নম্বরটা নিয়ে আপনারা কল করে অবশ্যই আসবেন। আপনাদের সব রকম সহযোগিতা কিন্তু উনি এখানে আপনাদের জন্য করবেন। তার আগে একটু বলি, যদি কেউ দূর থেকে আসেন, যদি মনে হয় যে আমি একটা দিন 2 দিন থাকবো, তাহলে আমাদের এই মন্দিরের আশপাশেই বেশ কিছু ঘোরার জায়গাও রয়েছে, আপনারা আনন্দ উপভোগ করবেন। আপনি সেই ব্যবস্থাও করে দিতে পারবেন। এখানে একটা টোটোকে রিজার্ভ করলে আমরা বলে দেবো। যেমন ধরুন আমাদের এখানে রাজা দেবপাল ইতিহাসে পড়েছেন, তার কিন্তু ফরেস্ট রয়েছে এবং তার ভিটি বলি আমরা, দেবলাদার ভিটি, সেটাও আছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা, ওখানে ওর সংগ্রহশালা, ওনাদের সেই রাজবংশীদের যারা ব্যবহার করতেন তার সংগ্রহশালা। নেতাজি সুভাষচন্দ্র বসু রাজাধীন বাহিনীর একদম কনিষ্ঠতম কমান্ডার, আচ্ছা, তা সেও কিন্তু আমাদের পাশের গ্রামে আত্মগোপন করেছিলেন। বিগত 3.5 বছর হলো উনি মারা গেছেন। আচ্ছা, সেখানেও দর্শন করতে পারেন। বিদ্যাসাগরের মেয়ের বিয়ে হয়েছে আমাদের আইসমালিক গ্রামে, তারা এখন থাকে না, কিন্তু তাদের বংশের লোকজন হয়তো ওখানে রয়েছে, ওখানেও তারা দেখতে পারেন। এরকম ধরনের কিছু জিনিস আছে। আমরা গ্রামের মধ্যে একটা টোটো ভাড়া করলে আপনারা সময় কাটানোর মতো অনেক ব্যবস্থা আছে। খুব সুন্দর একটা দিন মানে কেটে যাবে এখানে। হ্যাঁ, অবশ্যই সপরিবারে, আর দারুণ লাগবে গ্রামটা ঘুরে, গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগবে অবশ্যই। তো আপনি একটু আপনার ফোন নম্বরটা বলে দেন। 8918572146। আচ্ছা, তো শুনে নিলেন
দাদার মুখ থেকে ওনার ফোন নম্বর এবং এটা ওনার হোয়াটসঅ্যাপ নম্বরও। আর তবুও আমি আমার ডেসক্রিপশান বক্সে ওনার ফোন নম্বর অবশ্যই দিয়ে দেবো নাম সহ। তো আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা কল করে এখানে আসলে সব রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। এখানে আসলে যেটুখানি আপনাদের দরকার তার থেকে বেশিই পাবেন। এই মন্দির নির্মাণের পেছনে যে অলৌকিক ঘটনা সব কিছুই তো শুনলেন। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই মন্দিরের পেছন দিকে এই দাদাদের প্রচুর জমি রয়েছে আর কি, ক্ষেতের জমি। এই মন্দিরের পেছনে ওনার ওই লেবু গাছের চাষ করেছেন উনি, তারপর তেজপাতার বাগান রয়েছে, সেগুলো এবারে আপনাদের একটু দেখাই। এই মন্দির প্রাঙ্গণের আশেপাশটা কীরকম, মানে এখানকার সৌন্দর্যটা, গ্রাম্য পরিবেশটা কীরকম, সেটা এবারে আপনাদের একটু দেখাই। অসাধারণ লাগবে এখানে আসলে আপনাদের। একটা দিন দুটো দিন কিভাবে যে আপনাদের কেটে যাবে এই মহেশ্বর মন্দিরের এখানে আসলে, মানে আপনারা ভাবতেও পারবেন না। চলুন একবার ভিডিওর মাধ্যমে দেখে নিন সেই মন্দির সংলগ্ন যে গ্রাম্য পরিবেশ কীরকম, কত সুন্দর, সেটা একটু আপনারা একবারে দেখে নিন। মন্দিরের এই যে পেছন দিক দিয়ে এইভাবে যাওয়ার রাস্তা। এখন যেহেতু বৃষ্টির সিজন, বাবা এখান দিয়ে যে যাওয়াই ভয় লাগে। এই দেখুন কিভাবে যাচ্ছি। মহেশ্বরের মন্দিরের ঠিক পেছন দিকে এই যে জমিতে যাচ্ছি ওনাদের। এই যে এখন যেহেতু বৃষ্টির সিজন, জমিতে একটু কাদা কাদা ভাব রয়েছে, কিন্তু এই হচ্ছে আলের ওপর দিয়েই যাচ্ছি। দেখুন পরিবেশটা কি অসাধারণ পরিবেশ, দেখুন একবার, দারুণ দারুণ। এগুলো কি ঝিঙে হয়েছিল? বাবা এ তো প্রচুর ঝিঙে নষ্ট হয়ে গেল। কেন ঝিঙে পেরে বিক্রি করেন না? এই দেখুন এখানে কত গাঁদা ফুলের চাষ করা হয়েছে। ওফ, কত গাঁদা ফুল দেখুন একবার, ওফ দারুণ। এই দেখুন কলা বাগান, এই হচ্ছে লেবুর বাগান, সামনে তেজপাতা, বিশাল তেজপাতার বাগান, বিশাল বাগান না? বাবা এ তো হেভি ব্যাপার। তেজপাতার বাগান দেখুন, বিশাল তেজপাতার বাগান। এই পুরো বাগানটাই আপনাদের? তো এটা কত বিঘা জমির মধ্যে তেজপাতা বাগানটা? এই যে 1.5 বিঘা জমির মধ্যে এই যে তেজপাতা বাগান, বিশাল বাগান। এটা পুরো বাগানে ঢুকলে এখন সমস্যা, খালি পায়ে এসছি, চারিদিকে কোথায় কে লুকিয়ে রয়েছে বোঝা মুশকিল। এই দেখুন কত বড় বড় লেবু, এগুলো গন্ধরাজ লেবু না? বিশাল সাইজ হয়েছে। তেজপাতা লেবু ফ্রি যারাই আসবেন। পড়ে যাচ্ছে লেবুগুলো সব, এই দেখুন কত লেবু নিচে পড়ে নষ্ট হচ্ছে। হে ভগবান, আমরা কিনে খেতে পারি না, আর এখানে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন গ্রামের বেচার লোক নেই, পাড়ার লোক নেই, চিন্তা করেন। বলবেন আমরা এসে নিয়ে বেচে দিয়ে যাবো। যারা আসবে ভক্তদের একদম অবাধে তারা লেবু নিয়ে বাড়ি গিয়ে খাবে, কোনো চিন্তা নেই। ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে দূরে, আর এই মন্দিরের পেছন দিকে বিশাল তেজপাতা, লেবুর বাগান, তেজপাতার বাগান। আচ্ছা এই তেজপাতা একবারও কি বিক্রি করা হয়েছে? অনেকবার বিক্রি করা হয়েছে না? এই আগস্ট সেপ্টেম্বর পুরো বাগানে কত টাকা তেজপাতা ওঠে তাও বিক্রি যখন হয়? 20-22-25 এরকম। 20-25 হাজার, 22 এরকম বাগান দেখা যাচ্ছে 30-এর দাম হতে পারে, 30-এর উপরে উঠে যেতে পারে। ওটা ঘুরিতে দেখাতে দামের ওঠানামা করে তো। আচ্ছা, কতদিন পরে কাট হয়? এটা 1 বছর পরেই কাটতে হয়, কিন্তু 8 মাসে করা যায় খুব যত্ন করলে। আমাদের যত্ন করা হয় মানে 1 বছরের মধ্যে এইটা কাটতে 2 বছরে 3 বার। এর কোনো রক্ষণাবেক্ষণ কিছু করার ব্যাপার আছে না? লাগিয়ে রেখে দিলে হয়ে গেল? লাগিয়ে রাখলেই হলো। আর কোনো এটা দেখার মধ্যে পোড়া দিতে হয়, যে পোড়াটা দেওয়া হয়নি বলে জঙ্গল হয়েছে, পোড়া দিয়ে রাখতে হয় একটু। আচ্ছা এইখানে আবার মালটা গাছ না এটা? বাহ, এই মালটা তো বাংলাদেশে খুব চাষ হতো, এখন আমাদের এখানেও হচ্ছে নানান জায়গায়। এখানে ঢুকতেও ভয় লাগে, সাপ ঠাপের ভয় তো নেই না? আপনি কোনো দিন চোখে পড়েনি? কেননা এসব বাগানে তো এই দেখুন মালটা হয়েছে। এটা হচ্ছে মালটা লেবু, মানে মালটা যারা চেনেন না আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই মালটা লেবু পেকে গেলে ঠিক এই ধরনের কালারটা হয়। আপনারা অনেকেই দেখেছেন রাস্তাঘাটে, পুরো মৌসুম্বি লেবুর মতন। আপনারা অনেকে মৌসুম্বি লেবু বলেই জানেন এই মালটা লেবুটাকে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি মালটা এর নাম। সাপ নেই বলছেন কি করে? মহেশ্বরের জায়গা বলে কথা।
এটা এটা হচ্ছে কেউটে। তো মানে আমারই চোখে পড়ে এগুলো, যেখানেই যাই আমার চোখে ঠিক পড়ে যায়। এই দেখুন কেউটে সাপের খোলস। এখানে ভোলা মহেশ্বরের জায়গা, ওরা থাকবে না এটা হতে পারে? যাই হোক, আর দরকার নেই ঢোকার, ওরা ওদের জায়গা মতন থাকুক। সুন্দর সুন্দর হয়েছে মালটা, বেশ বড় বড় মালটা হয়েছে, আরও বড় হবে এগুলো যদিও। অসাধারণ অসাধারণ। তো চলুন বাইরের দিকে যাই আস্তে আস্তে। হর হর মহাদেব। আমি যেখানে যেখানে গেছি মানে এই ধরনের জঙ্গল টাইপের যেসব জায়গায় আমি গেছি ভিডিও বানাতে, মানে আমার চোখেই শুধু পড়ে কেন আমি বুঝি না, ভগবানের এই ভগবানের ব্যাপার। মানে সত্যি এটা ভগবানেরই একটা অলৌকিক কোনো ঘটনা বলতে পারেন। মানে আমার চোখে কিন্তু এগুলো পড়ে, আমি এইগুলো তো বানাইনি, এটা তো আমার বানানো কিছু না। আপনারা নিজে চোখেই দেখতে পারলেন যে এইখানে একটা এসছি মন্দিরের ভিডিও বানাতে, মন্দির দর্শন করতে বলতে পারেন। এইখানে পর্যন্ত তার খোলস দর্শন করে ফেললাম, তার জামা প্যান্টের দর্শন করলাম। সে আছে, সে বলতে চাইছে সে আছে এখানে। চলেন দাদা, আমাকে লেবু দেবে বলে কত লেবু পাচ্ছে, দরকার নেই এত, আমি নিয়ে যাবো কিসে, আমি কিছু নিয়ে আসিনি নেওয়ার জন্যে। নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা আসুন, এখানে বলছে দাদা নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা আসুন এসে নিয়ে যান। আপনারা এসে নিয়ে যান, যারা যারা আসবেন এখানে লেবু তেজপাতা যত ইচ্ছা নিয়ে যান। দাদা বলে দিয়েছে। এতগুলো লেবু এক প্লাস্টিকে 8টা 10টা লেবু জোর জবস্তি দিয়ে দিল, কি বলবো। যাক, আমি অনেককে দিয়ে দেবো, না এত লেবু তো আমি খাই না। ভিতরেও ওই গাছে প্রচুর কত লেবু নিচে পড়ে রয়েছে, বাপ রে বাপ। ওই দেখেন কত লেবু পড়ে আছে নিচে। কাগজি লেবু আছে, কাগজি লেবুটা খুব ভালো, কাগজি লেবুটা। কাগজিটা রয়েছে, ওই লেবুগুলো খারাপ না, ওইটাই ওই। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। লেবুটাও এই হচ্ছে সেগুন গাছ, এই হচ্ছে লম্বু গাছ নাকি? লম্বু গাছ, সেগুন গাছ সবই রয়েছে। যাক, খুব ভালো লাগলো এই জায়গাটা এসে, একদম মানে সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যান এখানে এসে একদিন। দারুণ জায়গা, দারুণ প্লেস। হ্যাঁ, ইউটিউবে জানি না এখনও পর্যন্ত কেউ ভিডিও ছেড়েছে কি না এই জায়গাটার, আর এইভাবে অন্তত তুলে ধরেছে কি না। তো আমিও জানতাম না, আপনারা তো শুনলেনই সবই। তো যাই হোক, তো চলুন, বৃষ্টি নামছে জোরে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি জোরে নেমে গেছে, আমাদের ভিজে যাব। চলুন চলুন চলুন। ওরে বাবারে, এই ধান চাষ কাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি নেমে গেছে। এই আলের পথ ধরে খালি পায়ে হাঁটা খুবই বিপজ্জনক। ওনারা এইভাবেই সারা জীবন জমিতে যাচ্ছে আসছে। হর হর মহাদেব। আমি জানি মহাদেবের নামে এসেছি, তার দর্শন করেছি এবং সে দর্শন দিয়ে দিয়েছে। তার অধিষ্ঠান যেখানে রয়েছে সেটার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন। জোরে বৃষ্টি নেমে গেছে। ও কি সুন্দর লাগছে এই বৃষ্টি ভেজা প্রকৃতিকে দেখতে, ও অসাধারণ। ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই, যদি এই ভিডিওটা দেখে আর এই শিবলিঙ্গ দেখে আপনাদের মন ধন্য হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।